হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাধীনতা উত্তর ৭৫-এর দিকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিদের দারুণভাবে উত্থান হয়। আর স্বাধীনতা বিরোধীদের এমন উত্থান দেখে ব্যথিত এক তরুণ কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লেখেন, জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরনো শকুন। আজ থেকে প্রায় ৪০ বছর আগে লেখা এই কবিতার লাইন এখনো প্রাসঙ্গিক, কিন্তু তখনকার সময়ের সাথে এখনকার সময়ের একটি সূক্ষ্ম পার্থক্য আছে। কারণ সেই সময়ে স্বাধীনতা বিরোধী শক্তি যারা ছিল, তারা স্বাধীনতা বিরোধী কথাবার্তা বলেছে, কার্যকলাপ করেছে, কিন্তু সেটি প্রকাশ্যে না, লুকিয়ে। কারণ তখনও তাদের এতটা সাহস ছিল না যে তারা প্রকাশ্যে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে তার এলাকা থেকে বের করে দেয়। এরকম স্পর্ধা আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। এত বড় স্পর্ধা তো দূরে থাক, স্বাধীনতা বিরোধী কোনো কথাও তাদের মুখ থেকে কখনো বের হয়নি, যদিও মনে মনে তারা বিরোধী করেছে। কিন্তু বাংলাদেশ আজ কি দুর্ভাগা যে তাদের আজ সেই দিন দেখতে হলো যে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে সারা গ্রামের সামনে তাকে মাফ চাইয়ে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি একজন এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না কোন দিন। এটি যে কত বড় অপমান আমাদের ইতিহাসের প্রতি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এমন একটি ঘটনা ডিফেন্ড করার জন্য কিছু মানুষ সামনে চলে আসে। তারা, আমি ফেসবুকে পোস্ট করলে এই ঘটনা, তারা সেটিকে সমর্থন করে বলতে থাকে যে সেও তো অপরাধী ছিল। তর্কের খাতিরে যদি আমি ধরেও নেই সে অপরাধী ছিল, তাহলে তার সাথে এমন করার অধিকার কে দিয়েছে, তাও একজন বীর মুক্তিযোদ্ধাকে। এর পরবর্তীতে আমি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি আসলে এই লোকটি কে। তারপরে আমি জানতে পারি এই লোক তার নিজের এলাকা ছাড়া ছিল তার প্রতিপক্ষ আওয়ামী লীগের হামলার ভয়ে। এই আওয়ামী লীগ সরকার পতনের পর সে দীর্ঘ ৮ বছর পর তার নিজের গ্রামে ফিরে আসে। এখন বোঝেন, সেই রকম একটি লোককে এরকম করা হয়, বলা হয় তার বিরুদ্ধে মামলা আছে। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তার বিরুদ্ধে মামলা কিন্তু এই সরকার দেয়নি, দিয়েছে এর আগের আওয়ামী লীগ সরকারের লোকজনই। এখন ব্যাপারটা আপনি বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিদের স্পর্ধা কোন পর্যায়ে গেছে, কোন পর্যায়ে গেলে তারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা তারা করতে পারে। অনেকে বলতে পারে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। না, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আর এই অপমান কোনো একক মুক্তিযুদ্ধের উপরে না, এটা পুরো বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরেই একটি আঘাত। আর এটি বিচ্ছিন্ন ঘটনা না, তার কারণ হচ্ছে এখন তারা বুক চিতিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি নানা ধরনের কার্যকলাপ করছে, যা আমরা গত ৪ মাস ধরে দেখে আসছি। আজ প্রকাশ্যে কেউ বলার সাহস পায় আমি ১৬ই ডিসেম্বর মানি না। বাংলাদেশে এর আগে আজ পর্যন্ত কেউ বলার সাহস পায়নি আমি ১৬ই ডিসেম্বর বিজয় দিবস মানি না। আমি ১৬ই ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি, এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে। এত বড় সাহস, এত বড় স্পর্ধা আজ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিদের হয়ে গেছে যে তারা সরাসরি বিজয় দিবসকে প্রশ্নবিদ্ধ করে। এখন প্রশ্ন হচ্ছে, এই এত বড় সাহস, এত বড় দুঃসাহস তাদের হলো কিভাবে? কারণ আছে, এর পিছনে অনেক বড় একটি কারণ আছে। দেখুন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অনেক ধরনের সরকার দেখেছে। স্বৈরাচার সরকার দেখছে, প্রেসিডেন্সি সরকার দেখেছে, গণতান্ত্রিক সরকার দেখেছে, তত্ত্বাবধায়ক সরকার দেখেছে। কিন্তু আজ পর্যন্ত যত সরকার গঠিত হয়েছে, সেই সব সরকারে কোনো না কোনো ব্যক্তি, কেউ না কেউ মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল। আর যারা জড়িত ছিল না, তারাও বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের বিজয়কে তারা বুকে ধারণ করত। কিন্তু ইতিহাসে এই প্রথম বাংলাদেশে আজ এমন একটি সরকার গঠিত হয়েছে যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, যাদের ভিতরে এমন কেউ নেই যারা স্বাধীনতার সাথে জড়িত ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে। নো ওয়ান। শুধু তাই না, এই সরকারের ভিতরে এমনও লোক আছে যাদের পরিবার সরাসরি বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল। এটি আমি বলছি না, এটি ইতিহাসবিদরা বলছে, যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা নিজে চোখে দেখেছে, তারাই বলছে।
এবং আমি মুক্তিযোদ্ধা কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালালা ছিল, রাজাকারা ছিল, আলবদরা ছিল, এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচবার চেষ্টা করছে। রিজওয়ানা হাসানদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সুখকর ইতিহাস না। আজকে যে আপনি এত সুন্দরভাবে এত বড় বড় কথা বলেন, এইসব তো বাংলাদেশের স্বাধীনতার জন্যই হয়েছে। আর বাংলাদেশের স্বাধীনতাটা তো এই দেশের রাজনীতিবিদরাই করছিল, আপনার বাপে তো করে নাই, আপনার বাপ তো বিরুদ্ধে ছিল। এখন বলুন, এমন একটি সরকারের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করতে পারেন? এমন একটি সরকারের কাছ থেকে আপনি এটি প্রত্যাশা করতে পারেন যে তাদেরকে যখন মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয় তখন তারা বলে, তাদের সরকার প্রধান বলে, আমি সবকিছু রিসেট করে দিয়েছি। আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনার মধ্যে স্মরণে নেই। এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। তো হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। পরবর্তীতে তারা নানানভাবে নানান কিছু দিয়েই যুক্তি খণ্ডনের চেষ্টা করে, না না তার মানে সেটা ছিল না। কিন্তু স্বাধীনতা বিরোধী যারা শক্তি আছে তাদের কাছে কিন্তু যা মেসেজ চলে যাওয়ার তা কিন্তু চলে গেছে। তারা বুঝে গেছে এই সরকার একটি দুর্বল স্বাধীনতা বিরোধী সরকার। এই সরকারের আমলে আমরা যা খুশি তাই করতে পারি, আমরা আমাদের এজেন্ডা সরাসরি বুক চিতিয়ে বাস্তবায়ন করতে পারি। বুঝলাম একটি কথা বেফাস তিনি মন্তব্য করে ফেলেছেন, কিন্তু তার সরকারের এমন অনেক সদস্য আছে যারা সরাসরি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলে, স্বাধীনতা বিরোধী কথা বলে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতার কথা বলে। তাহলে এসব মেসেজ তাদের মুখ থেকে যে সব কথা বের হয়, তারা কি বোঝে যে তারা কোন পদে আছে, তাদের দায়িত্ব কি, তাদের একটি কথা অন্যদের কাছে কিভাবে পৌঁছায়? আর এই পৌঁছানোর ফলাফলই হচ্ছে আজকের বাংলাদেশের এমন ঘটনা আমরা দেখতে পাই। এর বাইরে শুধু তাই না, এর বাইরে এই যে এই সরকারের উপরে প্রভাব বিস্তার করে যে একটি গোষ্ঠী আছে না, যাদেরকে আপনারা ছাত্র সমন্বয়ক বলেন, যাদের কথা শুনে ইউনূস সাহেব উঠে বসে, তারা তো সরাসরি মুক্তিযুদ্ধ মানেই না। যেভাবে আপনি শেখ মুজিবুর রহমানকে পছন্দ করেন বা না করেন, তার শাসনামল পছন্দ করেন বা না করেন, হ্যাঁ তার শাসনামল নিয়ে বিতর্ক ছিল, সে বাকশাল কায়েম করেছেন, সে শাসক হিসেবে অতটা সফল ছিল না, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে মুক্তিযুদ্ধে তার ভূমিকা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল নেই যে তারা এটিকে অস্বীকার করার চেষ্টা করেছে। ইভেন সরাসরি স্বাধীনতা বিরোধী শক্তি জামাতও কখনো এই ধৃষ্টতা দেখানোর সাহস পায়নি। অথচ বঙ্গবন্ধু যতদিন জেল খেটেছে তত বয়স হয় নাই এমন সমন্বয়কও এখন তাকে অপমান করে কথা বলে। এই হচ্ছে বাংলাদেশের দুরবস্থা। ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব, সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে। অনেকে এটিতে অবাক হয়েছে, কিন্তু আমি হইনি, আমি হবও না, কারণ আমি জানি এরকমই হবে এবং আরো হবে। তার কারণ হচ্ছে সরকারের ভিতরে যতদিন এই ধরনের স্বাধীনতা বিরোধী মনোভাব থাকবে, তারা যতদিন এভাবে কথা বলবে, যতদিন এদেরকে প্রশ্রয় দিবে, এরকম ঘটনা আরো বেশি ঘটবে, আরো প্রকট আকারে ঘটবে। কিন্তু সবচেয়ে আইরনিক বিষয় কি জানেন, বাংলাদেশে এটি নতুন না যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করার চেষ্টা করা হয়েছে, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে। আগেও করা হয়েছে, কিন্তু তারা সফল হয়নি এবং ভবিষ্যতেও হবে না। আমি লিখে দিলাম, বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশ থেকে কেউ মুছতে পারবে না, সে যত বড় শক্তিই হোক না কেন। আর যারা আজকে এই ঘটনা ঘটিয়েছে, যারা এরকম দৃষ্টান্ত দেখাচ্ছে, তাদের বিচার, তাদের শাস্তিও এই বাংলাদেশের মাটিতেই হবে এবং সেটি চরমভাবে হবে। তো এই ছিল এই বিষয়ে আমার মতামত। এই বিষয়ে আপনার মতামত কি আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন। সামনে আমাদের কঠিন সময় আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।